শয়তানকেও বেশি কিউট লাগে এই বুড়ির চেয়ে। শিকদার নাইম, আপনি শয়তানকে দেখেন। আপনি এত সকালে কষ্ট করে ঘুম থেকে উঠে আমার লাইফ কেন দেখছেন? আপনাকে তো আমি জোর করে বলিনি আসেন আপনি আমার লাইফ দেখেন, আপনি আমার ভিডিও দেখেন, আপনি আমার পেজে আসেন। আপনার যদি শয়তানকে ভালো লাগে আপনি শয়তানের কাছে যাবেন, আমার কাছে কেন আসছেন? আমরা কেউ আপনাকে ডাকিনি। সিক মম সিক বেবি, সিক মম সিক বেবি, এটা আপনি বলতে পারেন না, বিকজ আপনিও। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ইতিমধ্যে ভিডিওর গুরুত্বপূর্ণ অংশবিশেষ দেখে ফেলেছেন। আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমাদের হাতে রয়েছে যেগুলো তুলে ধরার চেষ্টা করব। তাই অনুরোধ করব যারা এখন পর্যন্ত ভিডিওটিতে একটি লাইক দেননি অতি দ্রুত ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আমরা কথা বাড়াবো না, চলুন আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। শিখ হন, আপনি যদি কোনোদিন বলতেন যে না আমি জীবনে কোনোদিন শিখ হইনি, তাহলে আমি মানতাম। ঠিক আছে, শুভ সকাল মনি আক্তার, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। কেমন আছেন আপনি? ভালোবাসা রইল আপু, থ্যাংক ইউ সো মাচ। সঞ্জিদা ইসলাম, আপনাকেও অনেক অনেক ভালোবাসা। কি খাও দিন দিন? আমি এই মুহূর্তে খাচ্ছি চা, সকালে উঠে চা খাচ্ছি। লাইলাপু দিন দিন চালাক হইতাছো। আচ্ছা, চালাকির কি দেখলেন আপনি? আপু গেঞ্জিটা খুলে নেন, দেখবেন সবাই দেখবে। শূন্যতা প্রিয় মানুষের, গেঞ্জিটা খুলে দেখানোর মতো আসলে কিছু নাই। আমি আমার শরীরটা যেরকম সেরকম শরীরটা পৃথিবীর সকল নারীর, এবং আপনার শরীরটা যেরকম, আপনি যদি ছেলে হন সেটা পৃথিবীর সকল পুরুষের। সো নিজের শরীর নিয়ে আমি লজ্জিত না, আপনারও লজ্জিত থাকার কথা না। আমি একটা কথা বুঝি না, তোমার অনেক আছে, মামুনের মতো খারাপ ছেলের সাথে কেন সম্পর্ক করলে? এটা আপনার এতদিন পরে বুঝারও দরকার নেই, 7 বছর পরে এটা আর না বুঝলেও চলবে। এটা আপনি 7 বছর আগে জিজ্ঞেস করলে আমি বলতাম। আপু আপনার সাথে কথা বলতে চাই, কিভাবে যোগাযোগ করবো? আমার সাথে কি কথা বলবেন আপু এখানে লিখে ফেলেন, আমি উত্তর দিব। খুব সুন্দর উত্তর, ভালো মন্দ মিলায় মানুষ। তারপরে আপনার লাইফ আপনি করে যান। কে অবশ্যই, মানে এখানে কে কি বলবি এটা তো আমার চিন্তা করার কোনো দরকারই নাই। আপনি যখন সিক থাকবেন, এই যে কালকে আমি সিক ছিলাম, আমি খুঁজে পাই নাই যে আপনারা এতজন মানুষ আমাকে আজে বাজে কথা বলতেছেন, ভালো কথা বলতেছেন। আমার অসুস্থতায় আপনারা কি আসবেন, একটা টাকা দিবেন, আমাকে হসপিটালে নিয়ে যাবেন? সো আমার লাইফ আমি যেভাবে ভালোভাবে বেঁচে থাকতে পারি, এটা। আপনার অ্যালিসকে খুব পছন্দ করি। অ্যালিস আসলে পছন্দ করার মতোই মানুষ একটা। আগে বোকা ছিল, এখন কথাবার্তা সবই ভালো লাগে, সেই জন্য। আগে বোকা ছিল, আগে কথাবার্তা ভালো ছিল, হতে পারে। মানে আমি তো আগে সোশ্যাল মিডিয়াতে এভাবে কথা বলতাম না। প্র্যাকটিক্যাল লাইফেও আমি খুব ইন্ট্রোভার্ট, অ্যান্ড আমি ক্যামেরার সামনে এত কথা বলি, কিন্তু আমার ব্যক্তিগত জীবনে আমি এত কথা বলি না কখনোই। ব্যক্তিগত মানুষের সাথে আমার কম কথা হয়। সো ক্যামেরার সামনে আপনাদের সাথে কথা বলাটা শিখে গেছি, সেই জন্য হয়তো আপনি এই কথাটা বলছেন। নতুন কোচি খুঁজতে আসছেন কি? ভিতরে মনে হয় সাগর হয়ে গেছে। মেহেরুল ইসলাম, নতুন কোচি আমার খুঁজতে হবে না, আর ভিতরে সাগর হয়ে গেল সেটা আপনাকে তো কোনোভাবে এফেক্ট করে না, তাই না? এরকম আমার বয়সে অনেক নারী আছে, অনেক পুরুষ আছে, ভিতরে সাগর মহাসাগর যাই হোক না যায়, আপনার তাতে তো কিভাবে কি এফেক্ট করে আপনি বলেন? এই যে আমার সব চুল সাদা হয়ে গেছে, অবশ্যই একটা মানুষের বয়স বাড়বে, চুল পাকবে, স্কিন কুচকায় যাবে, এটা খুব স্বাভাবিক ব্যাপার, এবং এটা আমার ক্ষেত্রে খুব স্বাভাবিক ব্যাপার। আমি যে সারা জীবন অ্যালিসের মতো ছোট থাকবো এরকম তো না, তাই না? আপনারা যে মামুনের কথা বলেন, সে যে সারা জীবন অত সুন্দর থাকবে এরকমও কিন্তু না, ঠিক আছে? এবং মাইটা নাও, অ্যাড মি, এখন আর অ্যাড করবো না। যারা আপনাকে বুড়ি বলে তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনার মতো বয়সে, আমার মতো বয়সে আমি খুব গর্ব করে বলছি না, তারপরে আমি একদিন মামুনকে বলছিলাম, মামুন আমাকে বলতেছিল এই তুই বুড়ি, তুই এই সেই, এবং সে কথায় কথায় এই জিনিসটা বলে, বুড়ি লাইলা। তার বউর সাথে কনভারসেশনে আমি দেখছি যে সে বলতেছে বুড়ি লাইলা, এটা সেটা। সে একদিন আমাকে এরকম মানে খুবই একটা অড মুহূর্তে আমাকে মারছে, আর বলতেছে যে তুই বুড়ি, তুই তুই তো তোর মতো বুড়ি, এটা সেটা। হ্যাঁ, এই ধরনের কথাগুলো যখন সে বলতেছিল, হ্যাঁ, তখন আমি ওকে বলছিলাম, মামুন দেখো তুমি তো খুব ইয়াং, কিন্তু তুমি আমার মতো বয়সে আসো, তখন আমি তোমার চেহারাটা দেখবো। সে আমার চেহারা নিয়ে খুব বডি শেমিং করতেছিল একটা স্টেজে, যখন সে নানা রকম নারীদের সাথে জড়িয়ে পড়ছে, তখন সে বলতেছিল যে তুই দেখতে বুড়ি, তুই দেখতে কেমন, এটা সেটা, তোর দেখতে কেমন দেখা যায়, এটা সেটা। তখন আমি ওকে বলছিলাম যে তুমি তো খুবই ইয়াং আসো, এখন সুন্দর আসো,
তুমি আমার বয়সে আসো, তুমি যখন আমার বয়সে আসবা তখন তোমাকে খুঁজেও পাওয়া যাবে না। তো আমি দেখছি যে আল্লাহ তাআলা মানে আমার কথাটা মিলাই দিছে, ওরা আমার বয়সে আসা লাগে না। ও মাত্র এই যে 4 মাস পরে তার যে চেহারাটা হয়েছে সেটা তার চেয়ে অনেক বুড়া মানুষ অনেক সুন্দর দেখতে, অনেক বুড়া মানুষ অনেক ভালো দেখতে, অনেক স্মার্ট দেখতে, তার চেয়ে অনেক বছর বয়সী পুরুষরা অনেক অনেক গ্ল্যামারাস দেখতে। তার এই 4 মাসের চেহারাটা যে কেমন হয়েছে, মানে আল্লাহ তাকে সবকিছুই ফেরত দিয়ে দিছে। আমি বললাম না যে আমি যদি এখন মারা যাই আমি অনেক শান্তিতে মারা যাব, কারণ আমার সাথে আমি ওর কোনো ক্ষতি করি নাই। ওর কেন, আমার 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 দ্বারা কোনো মানুষের কোনো ক্ষতি হয়েছে এটাকে বলতে পারবে না, কারণ আমি না খুব নিজের মতো করে থাকি। আমি আমার নিজের সংসার, আমার নিজের বাচ্চা কাচ্চা নিয়ে আমি খুব ব্যস্ত থাকি। গায়ে পড়ে মানুষের সাথে আমি ঝগড়াঝাটি মারামারি করি না, গায়ে পড়ে মানুষের টাকা নিয়ে নিই না, গায়ে পড়ে মানুষের ক্ষতি করি না। তো যেসব মানুষরা আমাকে লাইফে কষ্ট দিতে আসছিল, এর মধ্যে হচ্ছে মামুন একজন, হ্যাঁ এর মধ্যে হচ্ছে মামুন একজন। তো যেসব মানুষ আমাকে এরকম কষ্ট দিতে আসছিল, তো গায়ে পড়ে ওরা আমাকে কষ্ট দিতে আসছে। আমি কিন্তু তাদের লাইফে যে বলি না যে আমাকে কষ্ট দাও, আমাকে কষ্ট দাও। তারা আমার লাইফে আসছে, ভালো হয়ে ঢুকছে, কিন্তু ঢুকার পরে তাদের স্বার্থ শেষ হয়ে তারা আমার সাথে খারাপ ব্যবহার করছে। তো খারাপ ব্যবহার করছে তখন আমি কিছু বলি নাই, 4টা বছর আমি কিছু বলি না, আমি মুখ মুখ বন্ধ করে সহ্য করছি। আমি ভাবছি যে ও ঠিক হয়ে যাবে। একটা মানুষ যখন খারাপ সঙ্গে থাকে তখন মানুষটার সবকিছুই খারাপ হয়। একটা মানুষ যখন ভালো সঙ্গে থাকে তখন আস্তে আস্তে ভালোগুলো মানুষ নিজের মধ্যে নিয়ে নেয়। কিন্তু ভালো জিনিসটা শিখতে অনেকটা টাইম লাগে, খারাপ জিনিসটা শিখতে কোনো টাইম লাগে না। তো মামুনেরও ভালো হয়ে যাওয়াটা আমি ভাবছিলাম যে সময়ের ব্যবধানে ও ঠিক হয়ে যাবে, আস্তে আস্তে নর্মাল হয়ে যাবে। কিন্তু দেখা গেছে কি যে ওরা যে টার্গেট করে আসছে স্বার্থের শেষে ওরা ওই আসল চেহারাটা দেখাই দিছে। 4 বছর আগে বা 5 বছর আগে আমি বুড়ি ছিলাম, ওর বয়সের তুলনায় আমার যে এজ ডিফারেন্স, 4 বছর আগে ওটা ছিল, 4 বছর পরে ওটা ছিল। এমন না যে 4 বছর আগে আমি একদম 12-13 বছর বয়সে ছিলাম, 4 বছর পরে হচ্ছে বড় হয়ে গেছি, এরকম কিন্তু না। কিন্তু 4 বছর পরে ও আমাকে এরকম গালাগালি করতো যে বুড়ি লাইলা, বুড়ি লাইলা, বুড়ি লাইলা, এটা সেটা। তো বুড়ি লাইলা বলে কি হয়েছে, ও যে 4টা মাস পরে ওর যে চেহারা আপনারা দেখেছেন বিভিন্ন ইন্টারভিউতে, ফেসবুকে, ভিডিওতে, 4টা মাসে ওর যে চেহারা বা স্বাস্থ্যের অবনতি, সেটা মানে 100 বছর বুড়ার চেয়েও খারাপ। 100 বছর বুড়ার চেয়েও তার চেহারা, তার বডি স্ট্রাকচার, তার চাল চলন সবকিছু খারাপ হয়ে গেছে। এগুলো শুক না, ওটা কার কাপড়, ইনি আপুর কাপড়, নিয়ে যাও। শুকাচ্ছে না তো ইয়ে পড়ুক, বৃষ্টি রোদ উঠুক তখন দাও, রাখো। আপুরটার যদি শুকায় আপুরটা নিয়ে যাও। তো আল্লাহ তাআলা আসলে ওকে না জীবনের সবকিছু ফেরত দিয়ে দিচ্ছে। কারণ মানে আমি যদি তার সাথে কোনো ক্ষতি করতাম, তাকে কষ্ট দিতাম, তার পরিবারকে কষ্ট দিতাম, তাহলে আমি বুঝতাম যে না ঠিক আছে, আমি কষ্ট দিচ্ছি, ও আমাকে কষ্ট দিচ্ছে। কিন্তু যেখানে আমার জীবনে একমাত্র উদ্দেশ্য ছিলই তাকে খুশি রাখা, তার পরিবারকে খুশি রাখা, তাকে ভালো রাখা, সেখানে সে আমাকে মানে নিষ্ঠুর একটা অমানুষের মতো কষ্ট দিয়ে ফেলছে। সেই কষ্টটা কিন্তু সে লাইফে, সে কি কোনোদিন ভাবছিল যে সে যেই নারীকে একদম দুনিয়ার সামনে আমার প্রথম ভালোবাসা, মানে মিথ্যা কথাগুলো যে বলছে আমার প্রথম ভালোবাসা, ও নিজে বলছে ও আমার আগে 139 জন 138 জন মেয়ের সাথে সে প্রেম করেছে, লিভ টুগেদার করেছে আরো 2-3 জন মেয়ের সাথে, এবং আমার কাছ থেকে যাওয়ার পরে সে অসংখ্য নারী, যাদের সাথে আপনারা ছবি দেখছেন, অসংখ্য নারীর সাথে দৈহিক সম্পর্ক করছে। আল্লাহ তাআলার বিচার বলে একটা জিনিস কিন্তু দুনিয়াতে আছে। আল্লাহ তাআলা দুনিয়াতে বিচার করে দিছে ওর। হ্যাঁ, ওর মা বাবা মুখে মুখে কান্না দেখাইছে, ওর মা বাবা আসলে টাকাই চায়, ওর মা বাবার কাছে শুধুমাত্র টাকাটাই প্রধান। কারণ আমি দেখলাম যে কিছুদিন আগেও তারা যখন কান্নাকাটি করে অবস্থা কাহিল, কিন্তু সে যখন কারাগার থেকে বের হতে পারে নাই, তারপরে তার মারাই হাসাহাসি করতেছে, বাসায় বিভিন্ন পুরুষ আসতেছে, তাদের বাসায় বিভিন্ন ধরনের পুরুষ আসতেছে, তারা চটপটি ফুচকা খাচ্ছে, ডেইলি ব্লগ বানাচ্ছে। তো একটা মা যার সন্তান কারাগারে, সে যদি সত্যিকার ভাবে কষ্ট পেয়ে থাকতো তাহলে কিন্তু এই ধরনের মানে আচরণগুলো করে অ্যাটলিস্ট ভিডিও করে ফেসবুকে ছাড়তে পারতো না। আমরা একটা ভিডিও করতে গেলেও আমাদের নানা রকম মেন্টাল কন্ডিশন লাগে যে এখন আমি একটা ভিডিও করব, একটা ভিডিও আপলোড করব, ভিডিও ছাড়বো, নানা ধরনের মানসিক অবস্থা লাগে। কিন্তু দেখা গেছে কি যে যেটা বললাম যে তারা কেমন মা বাবা যে তারা নিজেরা ভাইরাল হচ্ছে, তারা এইখানে
কোথায় আল্লাহ তাআলার কাছে দোয়া পড়বে, মসজিদে যাবে, মানুষের কাছে দোয়া চাইবে, সেটা না করে তারা দেখা গেছে যে বাসার ভিতরে তাদের ডেইলি ব্লগ বানাচ্ছে, রান্নার ব্লগ বানাচ্ছে, কি জানি বলে, এমন তো না যে তারা কন্টেন্ট ক্রিয়েটার, এবং তাদের বাসায় এতগুলো পুরুষ মানুষ ঘুরে ফিরে বেড়াচ্ছে, যেখানে তাদের একটা মানে প্রতিবন্ধী মেয়ে আছে, মেয়ে সন্তান আছে। আমার কাছে খুব দৃষ্টিকটু লাগছে, অনেক বেশি দৃষ্টিকটু লাগছে, ভালো লাগে না এই জিনিসগুলো। আজকে কারো সন্তান যদি জেলে থাকে, সেই মা কাঁদতে কাঁদতে অসুস্থ হয়ে যাওয়ার কথা, যেটা উনি অ্যাক্টিং করে দেখাচ্ছে, না আমি খুব অসুস্থ, আমি খুব এখানে যাব ওখানে যাব। আপনি এখানে যাবেন ওখানে যাবেন, কিন্তু আপনি ভিডিও করে এগুলো দেখাচ্ছেন কেন? আপনি তো কন্টেন্ট ক্রিয়েটার না, তাই না? আপনার তো এগুলো দেখানোর কোনো কারণ নাই। আপনি নিজেও যে এই বারান্দার দরজাটা লাগাও মা, বারান্দার দরজা লাগাও। আপনি যে ভবিষ্যতেও নায়িকা হবেন এরকমও তো কোনো স্কোপ নাই যে আপনি ভবিষ্যতে সিনেমায় অভিনয় করবেন। আপনার নাকি জনপ্রিয়তা শাকিব খানের চেয়েও বেশি, আপনি বের হতে গেলে নাকি আপনার বডিগার্ড লাগে। সো এগুলো, একটা সন্তান যেখানে জেলের ভিতরে আছে এবং তাকে কন্ডেম সেলে রাখা হয়েছে, তাকে এমন একটা সেলে রাখা হয়েছে যেখান থেকে সে দিনের আলো দেখতে পারে না, বের হতে পারে না, তাকে সমস্ত কয়েদিতে থেকে আলাদা করে রাখা হয়েছে, বিকজ সে ওখানে একটা মানে খারাপ পরিবেশ সৃষ্টি করে দিয়েছিল। সেই মা সারাদিন জায়নামাজে পড়ে থাকার কথা, সেই মা রোজা রাখার কথা, সেই মা আল্লাহর দরবারে হাত তুলে মাফ চাওয়ার কথা। সেই মা উচিত যারা যাদের সাথে তার ছেলে অন্যায় করেছে তাদের কাছে যে মাফ চাওয়া, যে আমার ছেলেকে মাফ করে দাও মা, আমার ছেলেকে বের করো। সেই মা বাসায় বসে বসে ব্লগ বানাচ্ছে। তো এটা কেমন মা? আপনারা তো তাদের আসল চেহারা বুঝতেই পারলেন। হ্যাঁ, এগুলো সব ছিল তাদের অভিনয়। এই যে কান্নাকাটি করে বলা, মিলাইলেই বুঝবেন যে প্রথম বলছে এই লাইলা বুড়ি সব করছে, লাইলা বুড়ির জন্য আমার ছেলের এই, আমার লাইলা বুড়ির জন্য এই সেই। হ্যাঁ, লাইলা বুড়ি তোরা 4 বছর খায়া পোড়া চইলা লাইলা বুড়ি লাগে, লাইলা বুড়ি লাগুক, হ্যাঁ, কিন্তু লাইলার নামটা তুই মুখে নিছিস কেন? তো ওরা কি লাইলার কোনো মামলায় আজকে কারাগারে আছিস? মানুষের সাথে খারাপ করলে না, আপনার ছেলের সাথে যেরকম খারাপ হয়েছে আপনার সাথেও খারাপ হবে। মানে আপনি একটা বেঈমান, আপনি একটা অকৃতজ্ঞ, আপনি জাস্ট কি বলবো, এরকম বললাম না, এরকম মা মানুষের মা হয় না, এরকম মা আমাদের সাধারণ মানুষদের মা হয় না, এরকম অভিনয়বাজ, এরকম স্বার্থপর, যে ছেলেকে ব্যবহার করে 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 ছেলেকে বিক্রি করে যাদের জীবন চলে। হ্যাঁ, এখন ছেলে নাই তো কি হচ্ছে, ঘরের মধ্যে 4-5টা পুরুষ নিয়ে আসছে, ঘরের মধ্যে 4-5টা পুরুষ নিয়ে এসে উনি নাটক করতেছে, উনি ব্লগ করতেছে, উনি রান্না বান্না করতেছে, উনি চটপটি খাইতেছে, সিক হয়ে যাওয়ার অভিনয় করতেছে। এগুলা বাদ দিয়ে আপনি আপনার ছেলের পোষা বিড়ালটাকে যত্ন নিলেও তো পারতেন। আপনার বিড়াল কেমন করে 4তলার ছাদ থেকে পড়ে যায়? আপনি জানেন না যে বিড়ালরা এরকম জানলা দিয়ে বের হয়ে যায়? বিড়াল পুষেন, আপনি ক্যাট প্রুফ বাসা বানান নাই কেন? আপনার বাসায় 55 ইঞ্চি টিভি আছে, আপনার বাসায় এসি আছে, আপনার বাসায় ফ্রিজ আছে, সব আপনার ছেলে টাকায় কিনা। তাহলে আপনি বাসায় ক্যাট প্রুফ নেট লাগান নাই কেন? কেমন করে আপনার বিড়াল 4তলা থেকে পড়ে যায়, আপনার ছেলের বিড়াল? আপনি জানেন না যে মামুন কত কষ্ট পাবে এই বিড়ালটা মারা গেছে এটা শুনে? এই বিড়ালটার জন্য তার কত ভালোবাসা। আর আপনি বসে বসে চটপটি খান, আপনি বসে বসে ব্লগ করেন, আপনি বসে বসে ফুড রিভিউ দেন। মানে মানুষের লজ্জা থাকা। এই ওই যে রূপম আসছে, ঘাসগুলো উঠায় একটু যাও হেল্প করো, ঘাসগুলো উঠায় পাইপ দিয়ে এদিকে ঘাসগুলো উঠায় যে একটু ধুয়ে দাও, গেছে। হ্যাঁ, তো আপনি বসে বসে ফুড ব্লগিং করেন, মানে কি ধরনের মা আমি বুঝলাম না ভাই। আপনি জেলখানা থেকে খাবারের গন্ধ পাইতেছেন, এই ধরনের কথা বলতেছেন? আপনি কি সত্যিকারে মামুনের মা? আমি চিন্তা করি আপনি কি সত্যিকারে মামুনের মা? হ্যাঁ, আপনি সত্যিকারের মামুনের মা হইলে তো আপনি এরকম করতে পারতেন না গো। আপনি আজকে ভিডিও করতে পারতেন না, আপনি আজকে লাইভ করতে পারতেন না, আপনি সাংবাদিকদেরকে জড়ো করে করে এরকম ইন্টারভিউ জায়গায় ইন্টারভিউ না দিয়ে আপনি বরং আল্লাহর কাছে আপনি তসবিটা হাতে নিয়ে বসে থাকতেন, আপনি জায়নামাজে বসে থাকতেন। আপনার ভিডিও দিয়ে কি হবে? ভিডিও কি জীবন? আপনার সন্তান ওইখানে ভালো নাই, আপনার সন্তান ওখানে কন্ডেম সেলে আছে, আপনার সন্তান ওইখানে খারাপ অবস্থায় আছে, এই জিনিসটা জেনে আপনি জায়গায় ভিডিও করে বেড়াচ্ছেন, ইন্টারভিউ দিয়ে বেড়াচ্ছেন। তো এই যে এরকম বললাম না যে আমি মাঝে মাঝে চিন্তা করি এটা কি আসলেই মামুনের মা? মানে এটা মানে একটা ছেলেকে বেচে বিক্রি করে একটা ছেলের মানে কেমন মা হইতে পারে, কেমন মা হইতে পারে? আপনারাই চিন্তা করেন, এখানে তো অনেক মা আছে। হ্যাঁ, অনেক মা আছে। আপনারা ছেলেকে ঠিক আছে, আপনি বলছেন লাইলা বুড়ি এটা সেটা, তা আপনি একদম কচি ছুরি গ্রামের একটা মেয়েকে দেখে আপনার ছেলেকে বিয়ে দেন নাই কেন? আপনার ছেলে যে এতদিন লিভ টুগেদার করলো, 13 মাস আপনার ঘরে আপনার বাসায় ওই নারী নিয়ে থাকলো, তখন কিছু বলেন নাই কেন? আমি বলছিলাম না আপনি 200 টাকার বিনিময়ে আপনার ছেলের ঘরের ভিতরে মেয়েকে ঢুকান। আমি প্রমাণ দিব, আমার কাছে ভিডিও আছে যে আপনার ছেলে রাত 2টার সময় লাইভ করতেছে, তার বিছানায় মোহনা ঘুমায় আছে, তখন কিন্তু
তখন কিন্তু ওদের সাথে বিয়ে হয় নাই। তো কি করে আপনার ছেলের রুমে একটা নারী এরকম বিছানায় ঘুমায় থাকে? সকল নষ্টের মূল হচ্ছে এই লোভী মা এবং এই লোভী বাবা। তাদেরকে যত খারাপ বলা হয় ততই কম, তাদেরকে যতই মানে নিকৃষ্ট বলা হয় ততই কম। এবং আমি একদম শিওর, মানে আমি যখন দেখলাম যে মহিলা ঘরের ভিতরে পুরুষ মানুষ ঢুকায় ভিডিও ব্লগ করতেছে, এদিকে তার ছেলে কষ্টে আছে, তখন আমি নিশ্চিন্ত হয়ে গেছে যে আপনি মনে হয় সত্যিকার ভাবে মামুনের মা না। হ্যাঁ, আপনি তো এত বছর মামুনকে বেচছেন, মামুনকে বেচেন, নারীদের কাছে বেচেন, বিভিন্ন নারী, সেটা কম বয়সী হোক, বেশি বয়সী হোক, নানির বয়সী হোক, দাদির বয়সী হোক, যেই বয়সী হোক, হ্যাঁ, আপনি নারীদের কাছে, এই লাবণী, লাবণী, পেয়ারা, বিভিন্ন বয়সী নারীদের কাছে বিভিন্ন টাইমে বেচছেন। হ্যাঁ, এখন আপনার ছেলে জেলখানায়, আর আপনি বসে বসে ফুড রিভিউ দেন, আপনি বসে বসে বাসার ভিতরে পুরুষ মানুষ নিয়ে এসে আপনার বিবাহযোগ্য মেয়ের সাথে ঢলাঢলি করান, আপনি মেয়েকে দিয়েও ব্যবসা করান, আপনি ছেলেকে দিয়েও ব্যবসা করান। মানে এদেরকে সামাজিকভাবে পুরো ফ্যামিলিটাকে নিয়ে আসলে ওই যে বলে না প্রশাসনিক হেফাজত, পুরো পরিবারটাকে নিয়ে আসলে রিহ্যাবে দিয়ে আসা উচিত, পুরো পরিবারটাকে নিয়ে আসলে মানে একটা জায়গায় দিয়ে আসা উচিত। এই যে তার মেয়েটা, হ্যাঁ, এতগুলা কথা বলতেছে যে এই আমার প্রতিবন্ধী মেয়ে, এই সে প্রতিবন্ধী মানুষের কি বিয়ে শাদী হয় না? হ্যাঁ, হাত নাই, পা নাই, কথা বলতে পারে না, এরকম মানুষের কি বিয়ে শাদী হয় না? সো এই যে মহিলা, হ্যাঁ, এই যে মহিলা বলি না, বলছিলাম যে কথাটা বলছিলাম যে প্রতিবন্ধী ছেলে মেয়ের কি বিয়ে হয় না? এই যে মামুনের বড় বোন, সে কিন্তু সবচেয়ে বড়, মামুনের আগে একটা ভাই আছে, তার আগে তার বোন, হ্যাঁ, মানে এর বয়স 35-33 হবে, কারণ মামুনের মার বিয়ে হয়েছে 88 সালে। 88 সালে একটা মানুষের বয়স যদি 18 হয়, তাহলে এখন তার বয়স কত? ধরে নিলাম তার বয়স 18 সালে তার বিয়ে হয়েছে। হ্যাঁ, 38 বছর আগে মহিলার বিয়ে হয়েছে। হ্যাঁ, 38 বছর আগে যদি মহিলার বিয়ে হয়, 38 বছর আগে মহিলার বিয়ে হয়েছে এবং তার মেয়ের বয়স 35-36। দেখলে ওরা সবাই মানে সবাই ওদেরকে ছোট মনে হয়, ছোট মনে করে যে আল্লাহ এত পিচ্ছি। আসলে তাদের বডি, এই দরজাটা খোলা রাখবা না মা, হ্যাঁ, আর ওই সিজুর খাবারের বাটিটা ধুয়ে এখানেই রেখে দাও, ওটা রান্না করে রাখবে না। তো তার বড় মেয়ে যারা আপনারা দেখেন যে বলেন বুবি, এই সেই হাবি জাবি, বিকৃত অঙ্গভঙ্গি করে ভিডিও বানায়, বিকৃত ভাবে মানুষের সামনে আসে এবং সবাই সেটা দেখে ট্রল করে, তারপরেও তাদের লজ্জা হয় না। তো এই মেয়েটা, হ্যাঁ, দেখতে তো সুন্দর, পড়ালেখা তো করছে, তাহলে এই যে প্রতিবন্ধী বাচ্চারা খাওয়াইতে পারে না, পড়াইতে পারে না, সে ভিডিও বানাইতে পারে, সে গান লাগাইতে পারে, সে আমরা ভিডিও বানালে সেটা করতে পারে, তো সে একটা চাকরি করতে পারে না, সে একটা ব্যবসা করতে পারে না, আর তার মাথাকে বিয়ে দিচ্ছে না কেন? আমি বলি যে একটা ফকিরেরও তো বিয়ে হয়, একটা প্রতিবন্ধী যে চোখে দেখতে পারে না, যার হাত নাই, পা নাই, তাদেরও বিয়ে হয়। তাহলে এই মেয়ের একটা সুন্দর বিয়ে দেওয়া উচিত ছিল না? এই মেয়ের একটা সুন্দর ফিউচার করে দেওয়া উচিত ছিল না? কারণ এই মহিলা আর এই বাবা, এরা হচ্ছে এই মেয়েকে দিয়েও ব্যবসা করে, তাদের ছেলেকে দিয়েও ব্যবসা করে। তাদের ছেলে মেয়ে, আমি মানে চিন্তা করি যে এগুলো কি তাদের আপন সন্তান? আপন সন্তানকে দিয়ে তারা ব্যবসা করে, না হলে এই মেয়েকে এতদিনও বিয়ে দিচ্ছে না কেন? এই মেয়েটাকে ঘরে এরকম ফেলে এই ধরনের বিকৃত অঙ্গভঙ্গি করতে দিচ্ছে কেন? এই মেয়ের বিছানায় পরপুরুষ কি করে? মামুনের ঘরে পরপুরুষ কি করে? মামুনের শার্ট কেন অন্য পুরুষ গায়ে দিয়ে ঘুরে বেড়ায়? মামুনের বিছানায় কেন অন্য পুরুষ শুয়ে বেড়াচ্ছে? মামুনের ঘরে এসি চালায় কেন? বাড়ির কেন? তাদের বাসায় তো আরো রুম আছে। মামুনের ঘরে কি করে? মামুন নাই, মামুনের ঘর পরিষ্কার করে গুছায় রেখে দিবে, সেখানে অন্য মানুষ কেন ঢুকবে? কেন তার শার্ট গায়ে দিবে? কেন তার গেঞ্জি গায়ে দিবে? কেন তার বিছানায় গড়াগড়ি করবে? কেন তার রুমের ভিডিও করবে? এরা নিজের সন্তানদেরকে দিয়ে ব্যবসা করে এবং তারা যা বলে, মুখে যা বলে না, সব মিথ্যা বানানো এবং সব মানে আছে না ভিউ পাওয়ার উদ্দেশ্যে। এই যে মহিলা কান্নাকাটি, গড়াগাড়ি, এই সে বুঝো, গড়াগড়ি, এই সেই আমার ওই সেই মানে উনি চাইছে যে ওনার চারপাশে একদম সাংবাদিক ভরে যাক এবং তার ইন্টারভিউ নিক, কারণ তার ছেলের বউ কিছুদিন আগে সংবাদ সম্মেলন করছে। এখন তো তার সংবাদ সম্মেলন না করলে চলবেই না। সে সবসময় ছেলের বউর সাথে পাল্লা দিয়ে চলে যে না আমার ছেলের বউ এটা করতে পেরেছে, আমার ছেলের বউ আমি যখন ওর সাথে ভিডিও বানাতাম, কিছু ভিডিও বানাতাম, তখন সে একদিন বলেই ফেলছে যে আমি তো, এই বাবু কি উঠছে, দরজাটা আপজানো, ভালো করে আপজানো, দেখো শব্দ করবে না। মামুন আমাকে নিয়ে ঘুরে না কেন? মামুন শুধু লাইলাকে নিয়ে কন্টেন্ট বানায় কেন? আগে মামুন যখন লাইলা ছিল না তখন মামুন আমাকে নিয়ে কন্টেন্ট বানাইতো। এই বুড়ি মহিলা, মানুষের স্ত্রী, মানুষের লাইফ পার্টনারের জায়গায় কি তুই যাইতে পারবি? তোর স্বামীর সাথে তোর যেরকম রিলেশন, অন্য কি সেই রিলেশনে যেতে পারবে? মামুনের লাইফ পার্টনার যেই হোক না কেন, তাকে নিয়ে এই মহিলার জেলাসির কোনো অভাব নাই।
মানে মামুনের যে বউ হবে তাকে নিয়ে তার জেলাসির কোনো অভাব নেই। কিছুদিন আগে মোহনা প্রেস কনফারেন্স করবে, সেখানে তার সাথে তো প্রেস কনফারেন্স না করলে তো তার চলবেই না। চারপাশে একদম জার্নালিস্টদেরকে নিয়ে এই সেই হাবি জাবি লাইলা করাইছে, লিখন করাইছে, লিখনের নামে মামলা দিয়েছে। লিখনের নামে মামলাটা কই আমি একটু খুঁজে দেখতে চাইতো। লিখনের নামে যে তুমি এতগুলো 5টা না 10টা না 15টা মামলা দিয়েছো, সেই মামলাগুলো কোথায়? লিখনের নামে মামলাগুলো, হ্যাঁ লিখন তাহলে এখনো ঘুরে বেড়াইতেছে কিভাবে? এতগুলো যদি মামলা হয়েই থাকে, তুমি 5টা 10টা মামলা দিয়েই থাকো, তো লিখনের নামে মামলাটা কোথায়? খালি নাটক আর নাটক আর নাটক, মানে সমস্ত কিছুর মধ্যে নাটক। নাটক ছাড়া তারা হচ্ছে এই যে ছেলে দিয়ে ব্যবসা করে, মেয়ে দিয়ে ব্যবসা করে, মানে সমাজটাকে সমস্ত বিভ্রান্তিকর তথ্য দেয়। এই যে সাংবাদিকগুলোকে তারা ডাকছে এই সেই হাবি যাবি, কোথায় এখন? হ্যাঁ কোথায়? প্রথম কয়দিন যে কতগুলো কথা বললে, এই লাইলা মোহনাকে দিয়ে করেছে, আমি কেন, আমার কেন করাইতে হবে? তোর ছেলের বউয়ের গায়ে তোর ছেলে লাইভে এসে মারছে, সেখানে আমি কোথায়? আমাকে কেন সবকিছুতে দোষী করতে হবে? আমার সাথে যে অন্যায় করা হয়েছে সেটা আমি দেখবো, তার সাথে যে অন্যায় করা হয়েছে সেটা সে দেখবে। তুমি মাঝখান থেকে আমাকে সবকিছুতে জড়ালে কি আমি তোমাকে ছেড়ে দেবো? আমার সাথে যদি কেউ অন্যায় করে, কেউ অপরাধ করে, আমি সেটা কখনোই ছেড়ে দিই না। এই জিনিসটা মনে রাখতে হবে। এবং তোমরা আমার সাথে যখন রিলেটেড ছিলা, তখন যা করছো আমি সব মেনে নিচ্ছি। আমি তোমাদেরকে ভালো রাখার চেষ্টা করছি। এখন তোমাদের কথা হচ্ছে যে আমরা নিজেরাই বড় লোক। আচ্ছা, তারা না মাল বংশের লোকজন, তাদের গ্রামে যে যত জমি যায়, এদিক দিয়ে যত চোখ যায়, যতগুলো বাড়ি, মামুনের গাড়ি ছিল, বাইক ছিল, হ্যাঁ, তো সেগুলো কোথায়? তুমি যে কদিন আগে সাংবাদিকদেরকে বললা যে এই লাইলা যদি কোটি কোটি টাকা দিয়ে থাকে, মোহনা যদি কোটি কোটি টাকা দিয়ে থাকে, সেই কোটি কোটি টাকাগুলো এখন কোথায়? আমার ব্যাগ এখন খালি কেন? আমার কথা হচ্ছে, তোমরা তো জন্মগতভাবে জমিদার, তোমরা দেখাও তোমরা নাকি খুব সলভেন্ট, কোটি কোটি টাকা আর্ন করে ফেলছে। মামুন 12-13 বছর বয়সে কোটি কোটি টাকা আর্ন করে ফেলছে, এবং গ্রামে তোমাদের যতগুলো জমি চোখের মধ্যে দেখা যায়, সেই জমিগুলো তোমাদের, হ্যাঁ, গ্রামের বাড়িগুলো তুমি নিজের টাকা করেছো, মামুনের গাড়ি তুমি কিনে দিচ্ছ, বাইক তুমি কিনে দিচ্ছ, সেই টাকা তুমি কোথায় পাইছো? মামুনের টাকা থেকে তো পাইছো। এখন সেই টাকাগুলো কোথায়? আমি সেগুলো জানতে চাই। ওই যে তুমি একদিন ইয়েতে বলছিলা না, ফোন করে বলতেছি, লাইভ করে বলছিলা না যে মোহনা তুমি ফেরত আসো, মামু তোমাকে যে 40-50 লক্ষ টাকা দিছে, আমি ঢাকার জমিটা বিক্রি করে তোমাকে আমি টাকা দিব। এই ঢাকায় তোমাদের জমি কোথায়? ঢাকায় তোমাদের জমি কোথায়? ঢাকায় জমি যদি থাকতোই, তাহলে আমাকে নিয়ে তোমার ছেলে আর মোহনাকে নিয়ে তোমার ছেলে বসুন্ধরা, গুলশান এসব জায়গায় ঘুরে ঘুরে বলতো না যে এই জমিটা কিনে আমার বাড়ি বানায় দাও? তা এখন ঢাকার জমি বিক্রি করে তুমি কেস চালাও, ছেলেকে বের করো, তোমার ঢাকায় এত জমি, তাহলে তুমি মানুষের টাকার জন্য কেন অপেক্ষা করো? মিথ্যাবাদী লোকদের আমি দেখতে পারি না, মিথ্যাবাদী, দুমুখ সাপ, এইসব মানুষদের কোনো জায়গা নাই আমার জীবনে। আমার নামটা যদি আরেকবার শুনছি আমি তার মুখে, আমার চোখে মামুন যেরকম দোষী, মামুনের মা, মামুনের পুরো পরিবার দোষী। এরা শুধু আমার সাথেই দোষ করছে এরকম না, এরা বাকি অন্য সবার সাথেও দোষ করছে, এবং এদেরকে আসলে একদম সবার সামনে এনে শাস্তি দেওয়া উচিত, যাতে আর কোনো মানুষের, মানে এরা হচ্ছে সংঘবদ্ধ প্রতারক দল, মানে পারিবারিক ভাবে প্রতারণা করে, এরা নোংরামি করে বেড়ায়। এগুলা ছেলে দিয়ে ব্যবসা করে, মেয়ে দিয়ে ব্যবসা করে। আবার বাড়িকে মেয়ের মা হইতাম, তুই তো মেয়ের মা অলরেডি আসিস, তুই তো মেয়েকে দিয়ে অলরেডি ব্যবসা করাইস। তোর মেয়েকে দিয়ে আগে যে কত জঘন্যতম কাজগুলো করাইছিস সেগুলো তো অলরেডি বলেই ফেলছি। মেয়েকে দিয়ে বিভিন্ন জায়গায় ব্যবসা করে তোর মেয়ে যখন প্রেগনেন্ট হয়ে যায়, সেই 10,000 টাকাও আমি দিছি। আমি এই কথা জোরে করে বলতে চাই, কারণ তখনও মানে তোর হাতে আমি টাকা দিছি। তুই যে বলছেন টাকাগুলো দিছিস, তোর টাকাগুলো তো তোর হাতে, তোর কি ব্যাংক অ্যাকাউন্ট আছে? তোর বিকাশে দিছি, বিকাশের স্টেটমেন্টটা নিলেই দেখতে পারবি। বাজে বাজে মানুষের কাছ থেকে আমি বলে দিচ্ছি, আবারও বলছি, যারা কন্টেন্ট করার জন্য, ভিউ পাওয়ার জন্য মামুনের মা, বাবা, ভাই, বোন এবং মামুনের পিছে পিছে ঘুরে বেড়ান, হ্যাঁ, এরা এতটাই খারাপ চরিত্র, এতটাই, এই যে বলে না যে ছেলেদেরকে পালছে, ছেলে টাকা নিয়ে বেড়াইছে, তোমাদের তো কোটি কোটি টাকা, সেই জন্য মানুষ এসে টাকা নিয়ে চুরি করে দিয়ে, ওগুলোই ঠিক আছে। হ্যাঁ, ওইসব চোর বাটপাটদের সাথে থাকবা। এখন বলো যে না, হেলাল নাই, জুবার নাই, এই নাই, সেই নাই, ওটাই ঠিক আছে, ওটাই ঠিক আছে, ঠিক আছে, তোমাদের সাথে ওইটাই করা উচিত। তোমরা যেরকম মানুষকে ব্যবহার করো, মানুষদেরও উচিত তোমাদেরকে ব্যবহার করে বিপদের সময় চলে যাওয়া। তো যাই হোক, আপা আপনার হীরা কই? হীরা আমার সাথে এই যে কোলাবোরেশন করেছে। কোলাবোরেশন মানে কি, আমি 2-3টা ভিডিও, টিকটক ভিডিও করেছি, ও ওরকম করে নাই। ও ওর মতো কন্টেন্ট করে, ওর সাথে আমার দেখা হয়, পরিচিত মাসুদ ভাইয়ের ওখানে ওর সাথে আমার দেখা হয়। সো আমার হীরা না, ও অন্য কারো হীরা। তো যাই হোক, অনেক চিল্লাচিল্লি করলাম। ভালো থাকবেন আপনারা সবাই, বাই বাই।